একবার ভাবুন তো, এমন একটা ফোন যে ফোন দিয়ে অতীতে কল করা যায় এবং মৃত মানুষকেও জীবিত করে আনা যায়। কেমন হবে তখন? হ্যালো অডিয়েন্স, আজকে আপনাদেরকে এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে মুক্তি পাওয়া সিনেমা মার্ক অ্যান্টনি। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। গল্প শুরু হয় 1975 সালে এবং আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাই যার নাম চিরঞ্জীবী। চিরঞ্জীবী বহু বছর ধরে টাইম ট্রাভেলের ফোন আবিষ্কার করার চেষ্টা করছিল। আজ অবশেষে তার রিসার্চ সম্পূর্ণ হয়েছে। এরপর সে তার ইনভেন্ট টেস্ট করতে প্রথম 1970 সালে তার পাস্ট ভার্সনকে কল করে এবং 1970 সালে চিরঞ্জীবীকে বলে যে ভবিষ্যতে আমাদের গবেষণা সফল হয়েছে, কিন্তু আমাদের স্ত্রী জানুকে একা কলেজে যেতে দেবে না। অন্যথায় সে দুর্ঘটনার কবলে পড়বে এবং তার এক পা খোড়া হয়ে যাবে এবং তার স্বপ্ন টিচার হতে পারবে না। 1970 সালে চিরঞ্জীবী এতে সম্মতি প্রদান করে এবং জানুকে তার সাথে কলেজে নিয়ে যায়। এরপরে 1975 সালে জানুকে দেখতে পাই, যার পা এখন সম্পূর্ণ সেরে উঠেছে এবং সে স্কুল টিচার হয়ে গিয়েছে। চিরঞ্জীবী এটা দেখে খুব খুশি হয়, কারণ তার পরীক্ষা সম্পূর্ণভাবে সফল হয়ে গিয়েছে। চিরঞ্জীবী ইতিমধ্যেই জানতেন যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যদি আমরা অতীতের ছোট একটি পরিবর্তন করি তাহলে পুরো ভবিষ্যৎ বদলে যাবে। এরপরে তার ফোন ব্যবহারের নিয়ম একটি গাইড বইয়ে উল্লেখ করতে শুরু করে। শুধুমাত্র এই ফোন থেকে অতীতে কল করা যাবে, ভবিষ্যতে কল করা যাবে না। অতীতের যে কোনো নাম্বারে দিনে একবার কল করা সম্ভব, যার পরবর্তী দিন অথবা তার পূর্বের দিন কল করা যাবে, যার মানে হলো একই তারিখে শুধুমাত্র একবার কল করতে পারবে। কথা বলার সময় যদি বজ্রপাত হয় বা বৃষ্টি হয়, তাহলে যোগাযোগ সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। প্রথমত কথা বলা ব্যক্তি বাতাসে উড়তে শুরু করবে এবং কল করার পরে অতীতে যাই পরিবর্তন হোক না কেন, তা শুধুমাত্র কলকারীর মনে থাকবে, অন্য কারো কিছুই মনে থাকবে না। নিজের গবেষণা সফল হওয়ার খুশিতে চিরঞ্জীবী একটি ক্লাবে আসে। অ্যান্টনি নামে এক গ্যাংস্টার সেখানে রাজত্ব করত। চিরঞ্জীবীর সাথে অ্যান্টনিও সেই ক্লাবের ভিতরে আসে, কিন্তু ক্লাবে অ্যান্টনির শত্রু একাম্বরাম ইতিমধ্যেই সেখানে অবস্থান করছিল। সে মারতে অপেক্ষা করছিল। তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়, যাতে অ্যান্টনি মারা যায়। ভুলবশত একটি বুলেট চিরঞ্জীবীকে আঘাত করে। চিরঞ্জীবী জলদি ক্লাব থেকে বেরিয়ে আসে এবং সে গাড়িতে আসে এবং নিজে তার গাড়ি থেকে ফোন বের করে এবং গুলি চালানোর কয়েক মিনিট আগে সে ক্লাবে কল করে। একবার অ্যাটেন্ডেন্টকে কল ধরে আহত চিরঞ্জীবী তাকে বলে চিরঞ্জীবী নামে একজন ব্যক্তি ক্লাবে বসে আছে, তাকে অবিলম্বে ক্লাব থেকে বেরিয়ে যেতে বলেন। অ্যাটেন্ডেন্ট গিয়ে চিরঞ্জীবীকে বাইরে যেতে বলে, কিন্তু চিরঞ্জীবী তার কথা শুনে না। আর এতে চিরঞ্জীবী তার অতীতের পরিবর্তন করতে ব্যর্থ হয়ে যায়। তারপর তার গাড়ি একটি ট্রাকের সাথে দুর্ঘটনার সম্মুখীন হয় এবং চিরঞ্জীবী মারা যায়। মারার আগে চিরঞ্জীবী বলেছে যে আমি অতীত এবং বর্তমান পরিবর্তন করার জন্য একটি ফোন বানিয়েছি, কিন্তু আমার মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। চিরঞ্জীবীর অধ্যায় এখানেই শেষ হয়ে যায়। চিরঞ্জীবীর কাহিনী তো শেষ হয়ে যায়, কিন্তু এখন আমরা ক্লাবে মারা যাওয়া অ্যান্টনির গল্প জানতে পারি। অ্যান্টনি এবং জ্যাকি দুজনেই ভালো বন্ধু ছিল। তারা একসাথে একটি শহর শাসন করে। দুজনকে হত্যার পর একাম্বরম নামে একটি গুন্ডা শহরের ডন হতে চায়। কিন্তু একাম্বরম এটাও জানতো যে যতক্ষণ পর্যন্ত দুজন একসাথে আসে, তারা উভয়ই কিছু করতে পারবে না। একদিন যখন জ্যাকি কোনো কাজে শহরের বাইরে চলে যায়, তখন অ্যান্টনিকে মেরে ফেলার দারুণ সুযোগ পেয়ে ক্লাবের ভিতরে চলে যায়। একাম্বরম তাকে মেরে ফেলে। অ্যান্টনির মৃত্যুতে জ্যাকি হতবাক হয়ে যায়। আর তখন সে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে যায়। জ্যাকি পাগলের মতো সর্বত্র একাম্বরমকে খুঁজতে থাকে। আর এভাবেই 20 বছর কেটে যায়। এখন সময় 1995 সাল, কিন্তু একাম্বরম এর খোঁজ কোথাও পাওয়া যায়নি। এই সময়ে 1975 সাল পর্যন্ত শহরের 48টি এলাকার গডফাদার হয়ে গেছে জ্যাকি, কিন্তু আজও সেই একাম্বরমকে খুঁজছে। এখন বর্তমান 1995 সাল। জ্যাকির ছেলে মদন ওকে একদম পছন্দ করে না। জ্যাকিকে হত্যা করে সে নিজেই গডফাদার হতে চায়। অন্যদিকে অ্যান্টনির ছেলে মার্ক, যিনি এখন কাছাকাছি একটি গ্যারেজেরও মালিক, সেও তার বাবা অ্যান্টনিকে পছন্দ করে না, কারণ সে মনে করে অ্যান্টনি ছোটবেলায় তার মাকে গুলি করে মেরে ফেলেছিল। একইভাবে মদন ও মার্ককেও ছোট হতে লালন পালন করে এসেছে মার্ক। মার্ক এবং জ্যাকি যতটা ভালোবাসে ততটা তার বাবা অ্যান্টনিকে ঘৃণা করে থাকে। মার্ক একজন বান্ধবী আছে যার নাম রাম্মা। দুজনেই একে অপরকে ভালোবাসে। মার্ক তার গ্যারেজ বিক্রি করে রামিয়ার সাথে জায়গা ছেড়ে চলে যেতে চায়, যাতে কেউ অ্যান্টনির ছেলে বলে না ডাকে।
সে তার বাবা অ্যান্টনির নাম শুনলে খুব রেগে যায় এবং প্রতি সপ্তাহে একবার হলেও সে অ্যান্টনির মূর্তি ভেঙে ফেলে। এমনই একদিন যখন মূর্তি ভেঙে মার্ক ফিরে আসছিল, পথে রামিয়ার সাথে দেখা হয়ে যায়। রামিয়া মার্ককে বলে, তুমি আমার বাসায় বিয়ের কথা কবে বলবে, কিন্তু তাদের কখনোই বলবে না যে তুমি গডফাদার অ্যান্টনির ছেলে। এবং যাওয়ার আগে রামিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কখন আমার চাচা চিরঞ্জীবীর গাড়ি মেরামত করতে যাচ্ছ? আসলে গত কয়েক বছর ধরেই মার্ক চিরঞ্জীবীর গাড়ি মেরামত করার চেষ্টা করছে, তবে কেউ জানতো না যে গাড়ির ডিকিতে একটি টাইম ট্রাভেল ফোন রয়েছে। যখন মার্ক তার গ্যারেজে আসে, তখন সে তার বন্ধু মদনকে গ্যারেজে দেখতে পায়। মদনের বন্ধু মার্ককে বলে যে তুমি তোমার এই গ্যারেজ বিক্রি করতে চাও। মদন তোমার এই গ্যারেজের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করেছে। এবং পরের দিন তারা সবাই রেজিস্টার অফিসে যায় এবং গ্যারেজ বিক্রি করার কাজ শুরু করে। তখন মদনের এক বন্ধু ছুটে আসে তার কাছে। সে মদনকে বলে, ক্রেতা জেকি দাদার হুকুমে ভয় পেয়ে চলে গিয়েছে, সে গ্যারেজ কিনতে অস্বীকার করছে। একই সময় যে কেউ রেজিস্ট্রার অফিসে চলে আসে। সে মার্ককে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি না খাওয়া পর্যন্ত আমি খাওয়া শুরু করি না, তুমি কেন এখান থেকে চলে যাচ্ছ? মার্ক বলে, এখানে মানুষ আমাকে আমার বাবার নাম ধরে ডাকবে এবং এটা আমি পছন্দ করি না। পরে যে কি বলে যে তোমার বাবার অনেক শত্রু এখনো বেঁচে আছে, তাই আমি তোমাকে যেতে দিতে পারবো না। তখন এই জায়গা থেকে একাম্বরামকে দেখি এবং সে সবার উপর থেকে অ্যাটাক করে এবং গুলি চালাতে শুরু করে। কিন্তু অবশেষে জেকির লোকেরা তাকে ধরে ফেলে এবং একটি পেট্রোল পাম্পে বেঁধে দিয়ে যায়। জেকি যখন মার্কের হাতে ছুরি রেখে বলে, এই যে তোমার বাবা অ্যান্টনিকে হত্যা করেছে এবং এখন আমি চাই তুমি তোমার হাতে তাকে হত্যা করো, তোমার বাবা হত্যার প্রতিশোধ নিয়ে নাও। তখন মার্ক তা করতে অস্বীকার করে এবং জেকিকে বলে যে তার বাবা নিজেই একজন খারাপ মানুষ ছিলেন, এখন তার কারণে আর কারো ক্ষতি হোক এটা আমি চাই না। যার কারণে সে একাম্বরমকে ছেড়ে দিতে বলে, কিন্তু জেকি তাকে গুলি করে হত্যা করে ফেলে। পেট্রোল পাম্পে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রামিয়ার মা দেখে ফেলে এবং গ্যারেজে মার্কের সাথে তার দেখা করতে আসে এবং তাকে বলে, তুমি আমাদের বলেছ তোমার বাবা একজন আর্মি অফিসার, অথচ তোমার বাবা একজন গডফাদার অ্যান্টনি, তাই এখন আমি তোমার সাথে রামিয়ার বিয়ে দিতে পারবো না। মার্ক এসব শুনে অনেক কষ্ট লাগে আর সে আবার তার বাবার প্রতি অনেক বিরক্ত হয় এবং তার বন্ধুর সাথে প্রচুর মদ্যপান করে। সে যখন গ্যারেজে ফিরে আসে এবং মাতাল অবস্থায় চিরঞ্জীবীর গাড়ি চেক করতে শুরু করে এবং চিরঞ্জীবীর গাড়িতে একটি টাইম ট্রাভেলের ফোন খুঁজে পায়। বিয়ের জন্য রাজি করতে সে রমের মাকে কল করে। ফোনে 1975 সালের একটি তারিখ সেট করা ছিল। মার্ক রমের মাকে বোঝানোর চেষ্টা করে, তাকে বলে যে আমি খুব ভালো ছেলে আর রম্যাকে আমি খুব খুশি রাখবো, আমার সাথে রামিয়ার বিয়ে দিয়ে দিন। কিন্তু 1975 সালে রমিয়ার মা তাকে বলে, আমার মেয়ে এখন 4th শ্রেণীতে পড়ে, তার সাথে মেয়ের বিয়ে দেবো, মাথা কি প্রবলেম আছে? এই বলে রামিয়ার মা ফোন রেখে দেয়। এখানে 1995 সাল। মার্ক কিছুই বুঝতে পারে না কি হচ্ছে। বক্সের ভিতরে চিরঞ্জীবীর লেখা একটি বইও পেয়ে যায়, যা সম্পূর্ণরূপে সে পড়ে ফেলে। পরে মার্কও বুঝতে পারে যে এটি একটি টাইম ট্রাভেল ফোন এবং তা দিয়ে অতীতের যে কোনো ফোনে কথা বলা যেতে পারে এবং অতীত পরিবর্তন করা যেতে পারে। যার পরে মার্ক এই সব ঘটনা মনে পড়ে। আসলে 1975 সালে একদিন একাম্বরাম তার সমস্ত লোকদের সাথে অ্যান্টনির বাড়িতে আসে এবং সেদিন অ্যান্টনি বাড়িতে ছিল না। সেদিন একাম্বরাম বাড়ির সব দাস-দাসীকে মেরে ফেলে এবং পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। এই কারণে অ্যান্টনি মার্ককে পড়াশোনা করতে হোস্টেলে পাঠিয়ে দেয়। 1995 সাল থেকে মার্ক ওই 1975 সালে কল করে। জুনিয়র মার্ক 1975 সালে সেই ফোন তুলে নেয়। 1995 সাল থেকে মার্ক ব্যাখ্যা করে যে আজ একাম্বরাম আক্রমণ করতে আসছে এবং তোমাকে আমাদের মাকে বাঁচাতে হবে। আমি তোমাকে যেভাবে বলি সেভাবে কাজ করো। সে 1975 সালের মার্ককে বলে সাইকেলে কেরোসিনের ক্যান বেঁধে বাড়ির চারপাশে একটি চক্কর দিতে এবং যখন একাম্বরাম আক্রমণ করতে আসে জুনিয়র মার্ক তার বাড়ির চারপাশে আগুন লাগিয়ে দেয় এবং 1975 সালের সমস্ত মহিলারা বন্দুক নিয়ে বাইরে চলে আসে। জুনিয়র মার্ক তার মাকে 1995 সালের মার্কের পরিকল্পনা দিয়ে বাঁচিয়ে ফেলে। 1995 সালের মার্ক তার মার সাথে কথা বলার সময় খুবই আবেগপ্রবণ হয়ে যায়, কারণ সে তার মাকে খুবই ভালোবাসত। সে তার মাকে বলে, তুমি কেন অ্যান্থনি নামে এই গুন্ডাটাকে বিয়ে করেছ? কেন তোমার জীবনটাকে নষ্ট করেছ? সে তোমাকে মেরে ফেলবে। 1975 সালে তার মা বলে, তুমি কে? আমার স্বামী সম্বন্ধে এভাবে কথা বলার কে তুমি? সে আমার দেবতার সমতুল্য। এইসব বলে তার মা রাগে ফোন কেটে দেয়।
মায়ের এসব কথা শুনে 1995 সালের মার্ক একটু ধাক্কা খেয়ে যায়। কেন তার মা একজন খারাপ লোককে দেবতা ভাবে? আজ পর্যন্ত অ্যান্টনির নাম শুনলেই মার্ক রেগে যেত। কিন্তু আজ সে অ্যান্টনি সম্পর্কে সবকিছু খুঁজে বের করার সিদ্ধান্ত গ্রহণ করে। সে তার বন্ধু এবং রম্মাকে নিয়ে লাইব্রেরিতে যায় এবং অ্যান্টনি সম্পর্কে সকল কিছু খুঁজে বের করতে শুরু করে। এবং পরিশেষে সে একজন আইনজীবী সেলভামের কথা জানতে পারে, যিনি অ্যান্টনির সমস্ত মামলার পক্ষে আদালতে লড়ত। সে অ্যান্টনি সম্পর্কে সবকিছুই জানতো এবং রেকর্ড অনুযায়ী অ্যান্টনির মৃত্যুর কয়েকদিন পর একাম্পুরাম তাকে হত্যা করে ফেলেছিল। এখন 1995 সাল থেকে মার্ক সেলভামকে 1975 সালে ফোন করে। অ্যান্টনির মৃত্যুর কয়েকদিন আগেই সেলভামকে ফোন করেছিল। সে অ্যান্টনি সম্পর্কে সেলভামকে সব বলে দেয়। তখন কিভাবে কার মৃত্যু ঘটবে সেলভাম শুনে তার কথা, কিন্তু সে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু 1975 সালের মার্ক সেখান থেকে অনেক কথা বলে, যখন সেই সমস্ত জিনিস আপনার সামনে ঘটতে শুরু করবে, তাহলে তুমি আমার কথা বিশ্বাস করবে। যদি আপনি নিজেকে বাঁচাতে সফল হন। 1995 সালে আপনি আমার সাথে ক্লক টাওয়ারের পাশে মার্ক গ্যারেজে দেখা করবেন। এরপরে 1995 সাল আমরা দেখতে পাই যে সেলভাম ক্লক টাওয়ারের কাছে একটি গ্যারেজে মার্কের সাথে দেখা করতে আসে। মার্ককে দেখে সে অবাক হয়ে যায়, কারণ মার্কও দেখতে প্রায় অ্যান্টনির মতো ছিল। মার্কের সাথে দেখা করে সে তার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। তার বাবা অ্যান্টনি একজন খারাপ মানুষ, যে তার মাকে হত্যা করেছিল। তারপরে সেলভাম মার্কে অ্যান্টনি সম্পর্কে সত্য বলে যে অ্যান্টনি আসলে পাশবিক ছিল না, সে সাধারণ মানুষের জন্য দেবতার মতো ছিল। গল্পটি 1975 সালে স্থানান্তরিত হয়। আমরা অ্যান্টনিকে দেখতে পাই যার একমাত্র শত্রু একাম্বরাম, যে অ্যান্টনি সহ অনেক লোককে তার স্ত্রী বেদাবল্লীকেও বন্দী করে রেখেছিল। সে অ্যান্টনিকে বলে যদি সে একাম্বরামের সামনে নতজানু না হয় তাহলে তার স্ত্রী বেদাবল্লীকে হত্যা করবে। সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য অ্যান্টনি অনিচ্ছাকৃতভাবে হাঁটু গেড়ে বসে, আর তখন একাম্বরাম স্যাটিসফাইড হয়। সে তার লোকদের সবাইকে হত্যা করতে বলে এবং সেখান থেকে চলে যায়। একাম্বরাম চলে যাওয়ার পর তার লোকেরা অ্যান্টনির লোকদের হত্যা করতে শুরু করে। অ্যান্টনি সেখানে সবার সাথে ফাইট করে এবং তার লোকদের রক্ষা করে। এরপর আমরা 1995 সালে দেখি যে সেলভাম মার্ককে বলে যে অ্যান্টনি তার স্ত্রীকে বাঁচানোর জন্য সবার সাথে ফাইট করে। সে কিভাবে তার স্ত্রীকে হত্যা করতে পারে? সেলভামের কাছে অ্যান্টনি সম্পর্কে সবকিছু শোনার পর তার ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। তখন সে সেলভামের তার বাবার সাথে কথা বলতে বলে। 1995 সালে সে সেলভামকে 1975 সালের অ্যান্টনিকে ফোন করে এবং তাকে বলে যে একাম্পুরাম আজ ক্লাবে তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। তাই সে অ্যান্টনিকে ক্লাবে যেতে না করছে, যাতে কেউ তাকে হত্যা করতে না পারে। যার শোনার পর অ্যান্টনি বলে, আমাকে হত্যা করার পরিকল্পনা করছে আর আমি বাড়িতে বসে লুকিয়ে থাকবো? আমি 2 ঘন্টা আগেই ক্লাবে পৌঁছে যাব। 1995 সালের এই সময়ের যে কেউ গ্যারেজে চলে আসে। প্রথমে সেলভামকে দেখে সে কিছুটা হতবাক হয়ে যায়, কারণ তার স্মৃতিতে সেলভাম অনেক আগেই মারা গিয়েছে। এরপর মার্ক জ্যাকিকে সব খুলে বলে এবং তাকে বলে যে আমি এই ফোন থেকে বাবাকে 1975 সালে কল করেছি এবং আপনি আমার বাবাকে কল করে বলবেন ক্লাবে যেন না যায়। বাবা অবশ্যই আপনার কথা শুনবে। কিন্তু জ্যাকি কথা বলতে চায় না। জ্যাকি সেলভামকে বলে যে মার্ক অ্যান্টনি সম্পর্কে সত্যি বলে দিয়েছেন। আমি চাই না মার্ক জানুক অ্যান্টনি একজন ভালো মানুষ ছিল। অ্যান্টনি সম্পর্কে সকল সত্য মার্ক জানুক, এটা আমি পছন্দ হয়নি। প্রকৃতপক্ষে 1975 সালে প্রথমবারের মতো অ্যান্টনি সেলভাম অন্য সবাইকে হত্যা করাকারী একাম্পুরাম ছিল না, যে ছিল জ্যাকি। জ্যাকি মার্কের মাকে হত্যা করেছিল, আর সে নিজে কণ্ঠ বদল করে কথা বলেছিল যে অ্যান্টনি তার মাকে মারধর করেছে। সে একজন খুব খারাপ মানুষ। আজ থেকে সে যেন জ্যাকির সাথে থাকে। জ্যাকি ইচ্ছাকৃতভাবে মার্ককে মেকানিক বানিয়েছে এবং মার্ক খাওয়ার পর জ্যাকি খাবার খেত, কারণ জ্যাকির খাবারে বিষ আছে কিনা তা পরীক্ষা করতে একটি কুকুরের মতো কাজ করত। 1995 সালে জ্যাকির সকল সত্য শোনার পর মার্ক সেলভাম দুজনেই হতবাক হয়ে যায় এবং জ্যাকি সিদ্ধান্ত নেয় যে উভয়কেই হত্যা করবে। এটা শুরু হয় 1975 সালে। অ্যান্টনি ক্লাবের ভিতরে যায় এবং সে একাম্বরামকে হত্যা করতেই যায়। তখন একাম্বরাম বলে, একসময় আমি এটা ভেবেছিলাম তুমি সেই ব্যক্তি যে মানুষকে ভালোর শিক্ষা দাও, আর ভেতরে মাদক, অস্ত্র চোরাচালান, মানব পাচার সবকিছু করে বেড়াচ্ছ। কিন্তু আজ আমি সেটা জানতে পেরেছি। তোমার বন্ধু তোমার নামে সবকিছু করছে এবং সে বর্তমানে এই শহরে যাওয়ার অজুহাতে ক্লাবে লুকিয়ে আছে এবং সে তোমাকে হত্যা করার পরিকল্পনাও করে ফেলেছে। অ্যান্টনি তার কথা বিশ্বাস করে না, যার ফলে তাকে ক্লাবের অন্য রুমে যেতে বলে এবং সে নিজের চোখে সকল সত্য দেখতে পায়।
অন্য করে জ্যাকি ও তার লোকদের সাথে অ্যান্টনিকে হত্যার পরিকল্পনা করছে। অ্যান্টনিও সেই ঘরে পৌঁছে যায় এবং সবার সামনে ফায়ার শুরু করে দেয় এবং এক গুলিতে একজন নির্মাতার চিরঞ্জীবীকেও গুলিবিদ্ধ হয়েছে। একদিকে 1995 সালে জ্যাকি মার্ককে মেরে ফেলতেই চলেছিল, তার আগে 1975 সালের অ্যান্টনি জ্যাকিকে হত্যা করে ফেলে। এইসবের জন্য 1995 সালে পুরো গল্পই পরিবর্তন হয়ে যায়। এই সময় 1995 সালে মার্কের জ্ঞান ফিরে আসে। সে নিজেই জ্যাকি ছেড়ে মদনের জায়গায় দেখে। অন্যদিকে জ্যাকি মারা গিয়েছিল এবং মার্কের জায়গায় মদন মেকানিক হয়ে গিয়েছিল। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে মদন মার্ককে হত্যা করতে চায়। আর এখন একাম্বরাম এবং সেলভাম এখন অ্যান্থনির বিশেষদের মধ্যে একজন। একাম্বরাম মার্কে একসাথে বসবাস করে এবং তাদের যত্ন নিত। অ্যান্টনি অনেক বছর ধরে দূরে থাকে। সে কলম্বিয়ার সেই লোকদের সাথে থাকে যাদের সাথে অ্যান্থনির নামে ব্যবসা করেছিল জ্যাকি। 1995 সালে সবকিছু পরিবর্তন হয়েছিল এবং মার্ক ছাড়া কেউ কারো কথা মনে ছিল না। সবাই মার্ককে বড় ডন মনে করত। কিন্তু আজ পর থেকে মার্কের আওয়াজ ভয় ভয় পায়। একাম্বরা মিটার দেখে বুঝে মার্ক এক রাতে কি পরিবর্তন হয়ে গিয়েছে। রাতে সে রামিয়ার বাসায় যায়, কিন্তু রামিয়া দেখে অবাক হয়ে যায়, কারণ আসলে রামিয়া তার বদলে মদনকে পছন্দ করে। মার্ক বুঝতে পারে যে তাকে তার অতীত পরিবর্তন করতে হবে, আবারও তার অতীত পরিবর্তন করে ভবিষ্যৎ পরিবর্তন করতে হবে। পরের রাতে সে রামিয়ার ঘরে চলে যায়। এরপর মদন মার্ককে মারার জন্য রামিয়ার বাড়িতে পৌঁছায় এবং মার্ক চিরঞ্জীবীর গাড়ি থেকে ফোন চুরি করে পালায়। কিন্তু যাওয়ার পথে রামিয়া তাকে দেখে ফেলে। মার্ক তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ফোনের মাধ্যমে আমরা অতীত থেকে কথা বলে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি। আমি এই ফোন দিয়ে আমার বাবাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং অতীতে কল করেছিলাম, যার ফলে আমার বাবা জ্যাকিকে হত্যা করেছে। তাই এখন আমি ভবিষ্যৎ পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু তার আগে আমরা দুজনেই একে অপরকে অনেক ভালোবাসতাম। কিন্তু এখন তুমি চিনতে পারছো না? আমি সেই মার্ক। আমি তোমার জন্য অতীত বদলাতে চাই। মার্ক যখন রামিয়ার সাথে ফোন নিয়ে সকল কথা বলছিল, মদন ও তাদের লোকেরা উভয়ে সব কথা শুনে ফেলে এবং সেও বুঝে যায় যে যদি তার বাবাকে অতীত থেকে ডেকে অ্যান্টনিকে মেরে ফেলা হয় তারপরে সে ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে। সে তার লোকদেরকে নিয়ে মার্ককে আক্রমণ করে এবং ফোন চুরি করে পালিয়ে যায়। মদন ফোন নিয়ে তার গ্যারেজে চলে আসে এবং তার বাবা জ্যাকিকে কল করে। 1975 সালে অ্যান্থনিকে মারার 3 দিন আগে কল করে। 1975 সালে সেই দিন মদন তার মাকে বিষ প্রয়োগ করে। মদন জ্যাকিকে আশ্বস্ত করে যে 1995 সাল থেকে তার ছেলে মদন এবং অ্যান্টনিকে হত্যার জন্য আপনি ক্লাবে যে পরিকল্পনা করেছেন তা ব্যর্থ হতে চলেছে। তাই অ্যান্টনি যাওয়ার আগে তো আমাকে মেরে ফেলতে হবে। 1975 সালের জ্যাকি 1995 সালের মদনের কথা বিশ্বাস করে। সে ক্লাবে যাওয়ার 2 দিন আগেই অ্যান্টনিকে হত্যার পরিকল্পনা করে এবং একাম্পরামের নামে একজন লোকদের পাঠান। আর অ্যান্টনির সাথে বেশ কয়েকজন মুখোমুখি হয়। অ্যান্টনির উপর আক্রমণ পায়, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে যায়। সে অ্যান্টনিকে নিয়ে সিনেমা দেখার জন্য থিয়েটারে যায়। থিয়েটারেও জ্যাকির লোকজন অ্যান্টনিকে আক্রমণ করে, কিন্তু অবশেষে অ্যান্টনি সবাইকে হত্যা করে এবং সে ক্লাব থেকে চলে যায়। দিন চলে আসে। এখন 1995 সাল। মার্ক এসে জানতে পারে যে মদনই তার ফোন চুরি করে মদনের গ্যারেজে নিয়ে এসেছিল। মদনের কাছ থেকে ফোন ছিনিয়ে নেয় এবং সে 1975 সালের তার বাবাকে ফোন করে। অন্যদিকে 1975 সালে ক্লাবে যাওয়ার আগে জ্যাকি অ্যান্থনির বাড়িতে আসে। ক্লাবে যাওয়ার আগে জ্যাকি অ্যান্থনির বাড়িতে মার্কের ফোন রিসিভ করে। যেহেতু ইতিমধ্যে সে সব কিছু জানতো, তাই সে মার্ককে অ্যান্থনির সাথে কথা বলতে দেয়নি এবং সে অ্যান্থনির সাথে ক্লাবে চলে যায়। একাম্পরাম অ্যান্থনিকে বলে, আমাকে হত্যা করার আগে একবার আমার কথা শুন। কিন্তু জ্যাকি তাকে বারবার বলে আজ একাম্পরাম অ্যান্থনিকে সকল সত্য বলে দিবে। তাই সে একাম্পরামকে মারতে চায়, কিন্তু অ্যান্থনি তাকে থামিয়ে দেয়। অ্যান্থনি আসলে কিছুক্ষণ আগে যখন জ্যাকি 1995 সাল থেকে কল করে কথা বলছিল, অ্যান্থনি অন্য ফোনে তাদের সকল কথোপকথন শুনে ফেলেছিল এবং সেও ইতিমধ্যে জ্যাকি সম্পর্কে পুরো সত্য জেনে ফেলেছিল। অ্যান্টনি তাকে বলে যে একজন বাবা তার ছেলেকে একটি নতুন জীবন দেয়, কিন্তু 1995 সাল থেকে ফোন করে আমার ছেলে আমাকে নতুন জীবন দিয়েছে। পাশে চিরঞ্জীবী বসা ছিল। তাদের কথা শুনে সেও বুঝে যায় 1995 সালে তার ফোন তার কাছে থাকবে না, যা অন্য কেউ ব্যবহার করবে। জ্যাকি ও অ্যান্টনির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরপরে 1975 সালের দৃশ্য দেখি এবং আবার ভবিষ্যৎ পরিবর্তন হয়েছে। মার্ক আগের মতোই মেকানিক হয়ে গিয়েছে। মদন মার্কের জায়গায় ডন হয়ে গিয়েছে। আর জ্যাকি গত 20 বছর ধরে জেলে ভরে আছে।
আজ তিনি জেল থেকে মুক্তি পেয়েছে। মদন জেল থেকে জ্যাকিকে রিসিভ করতে আসে। জ্যাকি মদনকে বলে, অতীত ও ভবিষ্যতের বারবার পরিবর্তন হয়ে পিছনে মার্কের হাত আছে তাকে অপহরণ করার জন্য। এখানে মার্ক গ্যারেজ নিয়ে খুবই হতবাক এবং চিন্তিত। তারপর এখানে মদনের ফোন আসে। আসলে মদন রমেয়াকে অপহরণ করে ফেলেছিল, যার জন্য মার্ক রমেয়াকে বাঁচাতে মদনের ঘাঁটিতে যেতে বলে। সেখানে মদন, জ্যাকি এবং তার সব লোকেরা উপস্থিত ছিল। মার্ক রাম্মাকে চড়ে দিতে বলে। তখন দেখতে পায় যে জ্যাকির হাতে ফোন ছিল। তারা মার্ককে অনেক মারধর করে এবং তাকে যখন মেরে ফেলতেই যাবে সেখানে অ্যান্টনির আগমন ঘটে। অ্যান্টনির আগমন পুরোটাই অবাক করার মতো ছিল এবং অ্যান্টনিকে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। আসলে এই সময় 1975 সালে অ্যান্টনি জ্যাকির মধ্যে যখন ফাইট হয়েছিল, তখন গুলি ছোড়াছুড়ির সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল। তারা জ্যাকিকে গ্রেফতার করেছিল। একাম্পুরাম অ্যান্টনিকে কলম্বিয়ায় পাঠিয়ে দিয়েছিল। আর এখন অ্যান্টনি মদন জ্যাকিকে মেরে ফেলে এবং সমস্ত লোককে বাঁচিয়ে ফেলে। রামিয়া এবং মার্ককেও বাঁচিয়ে ফেলে এবং এই সময় অ্যান্টনি ফোন হাতে নেয় এবং 1975 সালে তার স্ত্রী বেদাবল্লীকে বাঁচানোর জন্য কল করে। তাদের কথা বলা চলাকালীন চিরঞ্জীবী সেখানে পৌঁছায়, বেদাবল্লীর মাথায় বন্দুক তাক করে এবং তাকে বলে, তুমি আমার ফোন দিয়ে বারবার ফিরে আসছো আর আমি ফিরে আসতে পারি না। ঠিক এই সময়ের যে কেউ সেখানে চলে আসে এবং চিরঞ্জীবীর মাথায় বন্দুক টেকায়। আর এখানে একটি বিদ্রোহ হাসির মাধ্যমে পুরো সিনেমাটাই শেষ হয়ে যায়।